আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমির। শুরুতেই সংবাদ শিরোনাম। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিল ট্রাইব্যুনাল। গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলের 2 মাসের সাজা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এনসিবির পদযাত্রা কুড়িগ্রামে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে, অভিযোগ বিএনপির। জুলাইয়ের মাঝামাঝি ঐক্যমত্য পৌঁছানোর আশা কমিশনের। ব্যাংকগুলোর দুর্বল দশায় আমানতকারীদের টাকা ফেরত দেয়া নিয়ে সংশয়ে অর্থ উপদেষ্টা। ফেব্রুয়ারির মধ্যেই আর্থিক খাতের মৌলিক সংস্কার করার আশ্বাস। এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং করবে নৌবাহিনী। 6 মাস পর পরিচালনা করবে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, জানালেন উপদেষ্টা সাকত হোসেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। এছাড়া একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী ওয়াই মশিউজ্জামান। এর আগে আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে গত 19 জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামান অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত 25 জুন তার বক্তব্য শোনার নির্ধারিত দিন ছিল। সেদিন তিনি আদালতে হাজির হয়ে সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 2 জুলাই পর্যন্ত সময় দেন তাকে। গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলার সময় শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, 227টি মামলা হয়েছে, 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি। ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পায় এই কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে চিফ প্রসিকিউটর গত 30 এপ্রিল বিষয়টি ট্রাইব্যুনালে তুলে ধরলে শোকজ ছাড়াও তাদের দুজনকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন, থ্রেটেন করেছেন। এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 11(4) ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম। এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে 2টি জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কন্টেম্পটের রুলের ব্যাখ্যা দেন। তা সত্ত্বেও তারা হাজির হননি। এরপরে আদালত আসামিদেরকে ডিফেন্ড করার জন্য স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করেন এবং এর বাইরে অতিরিক্ত হিসাবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেন এবং আজকে এটার উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 8 আসামিকে গ্রেফতার করে আগামী 13 জুলাই আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এদিন গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ ডিবির পরিদর্শক আরাফাত সহ 7 জনকে আনা হয় ট্রাইব্যুনালে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, এ মামলায় অভিযোগ দাখিলের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধ সেই
মানবতা বিরোধী অপরাধের দুটি মামলা ছিল। একটি হচ্ছে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় যে 6 জনকে হত্যার পরে পুলিশ ভ্যানে লাশ পোড়ানো, সেই লাশ পোড়ানোর ঘটনায় আজকে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন এবং সেই অভিযোগে 16 জনকে আসামি করা হয়েছে এবং অভিযোগ দাখিলের পর শুনানি হয়। শুনানির পরে আদালত এই 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন এবং একই সাথে এই মামলায় যে আটক রয়েছেন সেই 8 জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে পরবর্তী তারিখে হাজির করার জন্য নির্দেশ দেন আদালত এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আগামী 13 জুলাই। এই 13 জুলাই জেল কর্তৃপক্ষ যেসব আসামি আটক আছেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করবেন। একই সাথে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যে 8 জন আসামি পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয় এবং আইজিপিকে নির্দেশ দেওয়া হয় যে তাদেরকে সিকিউর অ্যারেস্ট করে আগামী যে ধার্য তারিখ 13 জুলাই সেই 13 জুলাই তাদেরকে যেন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবং আরেকটি মামলা ছিল ট্রাইব্যুনাল 1-এ, সেটা ছিল হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুল, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা ছিল সেই মামলারও আজকে শুনানি হয় এবং শুনানির পক্ষে প্রথমেই শুনানি করেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে তাদের যে কথোপকথন এবং সেই কথোপকথনে শেখ হাসিনা যে কথা বলেছেন যে 27টি মামলা হয়েছে এবং 27 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে, একইভাবে যারা সাক্ষী দিচ্ছেন বা যারা মামলা করছেন, যারা তদন্ত করছেন তাদের যেন লিস্ট করা হয় এবং তিনি যে এই যে কথাগুলো বলেছেন এটি বিচারকে প্রভাবিত করার শামিল এবং একইভাবে যারা সাক্ষী দিচ্ছেন বা তদন্ত করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে তার বিরুদ্ধে শাস্তির আবেদন করেন এবং পরবর্তীতে আসামি পক্ষে আমির হোসেন তিনিও তার বক্তব্য রাখেন এবং একইভাবে আদালত এই মামলায় মতামত নেওয়ার জন্য সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছিলেন অ্যামিকাস কিউরি হিসেবে, তিনিও তার বক্তব্য রাখেন এবং সবশেষে আদালত রায় প্রদান করেন যে এই আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাস কারাদণ্ড এবং একই সাথে গাইবান্ধার যে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুল তাকে 2 মাস কারাদণ্ড দেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। এবারে আমাদের বিশেষ আয়োজন রক্তে লেখা জুলাই অভ্যুত্থান। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তিতে চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। কর্মসূচির দ্বিতীয় দিনের সকালে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। মাঝপথে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন দলটির নেতারা। সাধারণ মানুষের ভাবনা জানতে ও বুঝতে কথা বলেন বিভিন্ন বয়সীদের সাথে। এ সময় গত 1 বছরে জনগণ আশানুরূপ ফল পায়নি উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মানুষের মনের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলাই হলো রাজনীতি। সাধারণ মানুষ পরিবর্তনের রাজনীতি দেখতে চায়, যেখান থেকে পরিবর্তনের সূচনা হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 29 দিনে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে 30 জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে। এছাড়া 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। দলটির উদ্যোগে 5 আগস্ট পালিত হবে ছাত্র জনতার মুক্তি দিবস। ব্যর্থ করতে যাচ্ছে, এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করবো 3 আগস্ট শহীদ মিনারে। এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবারও আক্রমণ করা হয়েছে, আবারও পুলিশে হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মম ভাবে, অন্যায় ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। কুড়িগ্রামের রাজারহাটে এনসিপির আতিক মুজাহিদকে নিয়ে প্রচারণা চালাচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাজুল হক মহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহাজির, জুলাই পদযাত্রায় স্থানীয়দের সাড়া কেমন দেখছেন? মমি, কুড়িগ্রামে কিন্তু আমরা এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন,
তাদের ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি। এবং আপনি যেমনটা বললেন যে এখানকার যে এনসিপি নেতা আতিক মুজাহিদ, তার প্রচারণাও একটা অংশ বলা যায়। এখন তারা প্রচারণা করছেন, এনসিপির আতিক মুজাহিদকে নিয়ে প্রচারণা করছেন, তাকে আমরা সামনেই দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে এনসিপির নারী নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু একদম সামনেই রয়েছেন। তারা কাল থেকেই যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রায় অংশ নিচ্ছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হাসনাত, আবদুল্লাহ, সার্জিস আলম সবাই একসাথে অংশ নিয়েছেন কুড়িগ্রামের। এখন এই মুহূর্তে আমরা ত্রিমোহনী বাজার থেকে আসলে আবারও পদযাত্রা শুরু হয়। সেই পদযাত্রাটি কুড়িগ্রামে এখন প্রায় 3.5 কিলোমিটারের পথ তারা এখন প্রদক্ষিণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু সামান্তা শারমিন আপনার সাথে একটু কথা বলতে চাই। এই পদযাত্রায় আপনাদের অংশগ্রহণটা আসলে কি বলবেন, কেমন দেখছেন? দেখেন, আমাদের কাছে তো দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, যেহেতু গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠে একটি দল এবং গণ অভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ এখানে আছেন। এবং এই দলটার প্রতি বাংলাদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা এই জন্য বেশি, কারণ বিদ্যমান যত রাজনৈতিক ব্যবস্থা আছে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, কোনো কিছুর উপরে বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আমাদের কাছ থেকে তারা নতুন কিছু প্রত্যাশা করছে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রকল্প আমরা দিয়েছি, যে পরিকল্পনা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, আমরা সেটা রাখবো বলেই তারা বিশ্বাস করে। ধন্যবাদ। সামান্তা শারমিন কথা বলছিলেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির নারী নেতৃত্ব কেন্দ্রীয় যারা রয়েছেন তাদের একটা অংশগ্রহণ রয়েছে এখানে, যেমনটা বলছিলাম। এবং তারা তাদের যে স্থানীয় যারা রয়েছেন তাদের পক্ষ নিয়ে কথা বলছেন, তাদের প্রতি আস্থা রাখতে বলছেন। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু এর আগে যে রাজারহাটে যে পথসভা হয়েছিল সেখানে তিনি বলেছিলেন 24-এ যেভাবে সাধারণ ছাত্র জনতাদের উপর আস্থা রেখেছিল সেইভাবেই যেন তাদের উপর আস্থা রাখেন। এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেন আবার সেই ছাত্র জনতার হাত ধরে এই আবার যেন সম্পন্ন হয়, সেই কথা কিন্তু বারবার বলে আসছেন এনসিপি নেতারা। এবং আজকে কুড়িগ্রামের আবহাওয়াটাও কিন্তু বলা যাচ্ছে যে প্রচণ্ড গরম। সেই রোদ উপেক্ষা করেই তারা এখানে পদযাত্রা করছেন। এবং আজকে সারাদিন এই পদযাত্রা করবেন। যেমনটা শুনেছি, কুড়িগ্রামের পর তারা আবার আজ নীলফামারীতে লালমনিরহাটে তারা যাবেন। লালমনিরহাটে একইভাবে তারা পদযাত্রা করবেন। এবং পুরো সময় আমরা এনসিপির এই জুলাই মাসকে কেন্দ্র করে রংপুর দিয়ে তাদের যাত্রা শুরু। তারা কুড়িগ্রামে আছেন, লালমনিরহাটে যাবেন এবং এভাবেই রংপুর বিভাগের পর সারা বাংলাদেশে তারা এই 30 দিন অতিবাহিত করবেন। মমি। মুহাজির, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, গতরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে দিতে চাইলেও গ্রেফতারে অনীহা দেখায় পটিয়া থানা পুলিশ। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর 2 দফা হামলার অভিযোগ করা হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার ও ওসি নাজমুন নূরকে প্রত্যাহারের দাবিতে সকাল 9:30 থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে দুপুর 11:15 থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপোল এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও সংগঠনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম সহ অন্যান্যরা বিক্ষোভে অংশ নেন। সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে একটি পক্ষ রাজনৈতিক ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। নজরুল ইসলাম আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে তা এখনও অর্জিত হয়নি। মানবিক, গণতান্ত্রিক, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত, নীতি, আদর্শ, উদ্দেশ্য থাকবে, এটি স্বাভাবিক। তবে দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ
শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। দ্বিতীয় দফায় অষ্টম দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ চলছে। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন, এই 3 ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সংলাপ হচ্ছে আজ। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে চান তারা। জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানান তিনি। যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ব্যাংকগুলো দুর্বল দশায় আমানতকারীদের টাকা কোথা থেকে ফেরত দেয়া হবে তা জানেন না অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য বাজেটে 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা বেশ চ্যালেঞ্জিং বলে জানান তিনি। রাজধানীর পল্টনে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যেই আর্থিক খাতের মৌলিক সংস্কারগুলো করে যেতে চান তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এসএমই খাত নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন করায় গণমাধ্যম কর্মীদের পুরস্কৃত করতে এই আয়োজন। এতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি সমৃদ্ধ করতে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে। এ খাতের উদ্যোক্তাদের জন্য বরাদ্দ কম মন্তব্য করে তিনি বলেন, ঋণ পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমানোর নির্দেশ দেয়া হয়েছে। আর্থিক ব্যবস্থাপনা, হিসাব বিধান, স্বচ্ছতা, এটা তো কম্প্রোমাইজ করা যাবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকারের হাতে যতদিন সময় আছে এর মধ্যেই আর্থিক খাত ঢেলে সাজানো হবে। আমাদের সময় তো আরেকটু কমে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে, তো আমরা কিছু কিছু রিফর্ম করব, কিছু কিছু রিফর্ম আমি অর্থনীতি বলছি। আরেকটা দিক আছে পলিটিক্যাল রিফর্ম, সেটা আমার ইসে না। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কথা বলব, মেজর রিফর্ম, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। এনবিআর এর আন্দোলনের কারণে সরকার আন্তর্জাতিক মহলে বিব্রত বলেও জানান অর্থ উপদেষ্টা। এনবিআর এর ব্যাপার আপনারা জানেন, আমাদের অনেক ঝামেলা হয়েছে আইএমএফ এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে। তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি, সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না, পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি। I had to write a letter. দেখেন এটা কিরকম একটা ড্যামেজ হয়েছে। অনুষ্ঠানে দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরানোর চ্যালেঞ্জ প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা। যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল, এটা ফেরত দিতে হবে। এটা হ্যাঁ কোথায় দেবো, আমরা অলরেডি বাজেটে টাকা রেখে দিই 25,000 কোটি টাকা, না ওটা কিছুই না ওই টাকাটা। পরে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড 2025-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আকাশপথে পণ্য পরিবহনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সেবা চালু করছে সেন্ট্রাল এয়ারলাইন্স। নতুন এই রুটের উদ্বোধন শেষে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান জানান, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। তরিক ইসলামের রিপোর্ট। দুপুর 12:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীনের উহু হুয়ানজু থেকে ছেড়ে আসা সেন্ট্রাল এয়ারলাইন্সের কার্গো বিমান। এখন থেকে সপ্তাহে 5টি ফ্লাইটের মাধ্যমে ঢাকা ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সম্ভব বলে জানান বিমান কোম্পানির এই প্রতিনিধি। আমরা যখন উহু এয়ারপোর্ট থেকে ঢাকায় আসব, তখন আমাদের আরএমজি সেক্টরের জন্য যত প্রকার অ্যাক্সেসরিজ, আরও আদার্স পণ্য যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজনীয়, সেই দ্রব্যাদি আসবে। এবং ঢাকা থেকে যখন আমরা এই এয়ারক্রাফটটি ফেরত যাবে, তখন বাংলাদেশ থেকে আমাদের যে কাঁকড়া এবং ইলফিশ, এগুলো আমরা এক্সপোর্ট করব, যেটা আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ করবে। নতুন এই রুট চালুর মাধ্যমে কার্গো সক্ষমতা আরও বাড়ল বলে জানান বেবিচক চেয়ারম্যান।
আমরা নতুন কার্গো এয়ারলাইন্স বা কার্গো অপারেশনসে যদি আনতে চাই কোম্পানি, আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা তাদেরকে করব। কারণ দেখেন আমাদের এখানে যে আগে যে কার্গো হাউস ছিল সেটার পরে আমাদের 2টা অটোমেটেড ওয়্যার হাউস হয়ে গেছে। একটা হলো ইম্পোর্ট কার্গো টার্মিনাল, একটা হলো ইসিটি, যেগুলো আপনার অটোমেটেড সিস্টেম সহ অত্যাধুনিক। তার মানে আমরা অতি দ্রুত প্রসেস করতে পারবো। তার মানে আমরা একই সময় এখন অনেক বেশি পরিমাণে কার্গো অপারেশন হ্যান্ডলিং করতে পারবো। ভবিষ্যতে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো হাব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। সিমিলারলি সিলেটে কার্গো অপারেশন শুরু করছি, তো পার উইক যদি 3টা ফ্লাইট হয় আলহামদুলিল্লাহ, ইটস গোয়িং ভেরি গুড। আর চিটাগংয়ে যদি আমরা একইভাবে ফ্রেইটার, চিটাগং আমার লিমিটেড স্কেল অপারেশন চলতেছে, কিন্তু ফ্রেইটার অপারেশন হয় না। সো ফ্রেইটার অপারেশনটা শুরু করে ইস্ট ওয়েস্ট কানেক্টিভিটিটা করে দিতে পারি, তাহলে কিন্তু দ্যাট উইল রান ভেরি গুড। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের লিড নিতে হবে, জাহাজের থেকে 3 সপ্তাহ মিনিমাম লিড নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পণ্য, কারণ জাহাজে যদি যায় তাহলে কম কস্টে চলে যাবে। আমি 3 উইকস আগে যদি আমার কার্গোগুলো পৌঁছে দিতে পারি, দেন দ্যাট উইল বি কস্ট ইফেক্টিভ। দেশে কার্গো সেবা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার হ্যান্ডলিং এর দায়িত্ব পেতে যাচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড কোম্পানি। তার আগে 6 মাস দায়িত্ব পালন করবে নৌবাহিনী। উপদেষ্টা এসব তথ্য জানিয়ে বলেন, বিদেশি কোম্পানিকে দিলেও নিরাপত্তার কোনো সমস্যা হবে না, বাংলাদেশের জনবল দিয়েই পরিচালনা করতে হবে। বন্দর চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ডকে কাজ দিলে বন্দরের আয় বাড়বে, কমবে জাহাজ ও কন্টেইনার বহনের খরচ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এতদিন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করে আসছিল সাইফ পাওয়ারটেক। 7 জুলাই তাদের চুক্তি শেষ হচ্ছে, ফলে আগামী 6 মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আউটডেটেড। এখন এক সিঙ্গেল কন্টেইনার কিন্তু নামানো হয় না কোনো পোর্টেই। যে সমস্ত পোর্ট, কোনো পোর্টে সিঙ্গেল কন্টেইনার নামানো হয় না, ডাবল কন্টেইনার মিনিমাম। 6 মাস পর চট্টগ্রাম বন্দরের দায়িত্ব পেতে পারে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক কোম্পানি। এরই মধ্যে তাদের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার যে সমালোচনা চলছে, তার জবাবে উপদেষ্টা জানান, বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে না সরকার, বাংলাদেশের জনবল দিয়েই পরিচালনা করতে হবে। দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। আরে পোর্ট কোথায় নিয়ে গেল? এই উনি যদি বিদেশিরা, তাহলে তার হাতেই আছে। পোর্ট তো আছে, পোর্ট অথরিটি, তো পোর্ট অথরিটি তাদের সাথে চুক্তি করবে। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নিলে বন্দরের চেহারা পাল্টে যাবে, আধুনিক জাহাজ আসবে, তৈরি হবে নতুন নতুন রুট, কন্টেনার হ্যান্ডলিংয়ের সংখ্যা বাড়বে, কমবে পরিবহন খরচ। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে, তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা, তারা এখানে আসবে। কেন বিদেশিদের মধ্যে ডিপি ওয়ার্ল্ডকেই কাজ দেয়া হচ্ছে, তার কারণ জানান নৌ পরিবহন উপদেষ্টা। মংলা বন্দরকেও আপডেট করা হবে বলে জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিগত সরকারের দুর্নীতি ও অসম চুক্তির কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে ভাষা, শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে জাপান বাংলাদেশের অন্যতম শ্রমবাজার হতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সকল টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা, আর্থিক সহায়তা ও মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। জাপানে কর্মী পাঠানোর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতেই সেমিনারের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অংশ নেয় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা, বিএমইটি ও এখাত সংশ্লিষ্টরা। যে আপনারা কত সময় আমাদেরকে এই ফাইন্যান্সিয়াল ম্যাটারটা শেষ করবেন। এই সময় জাপানে জনশক্তি রপ্তানির বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন বক্তারা। প্রাইভেট সেক্টরটাকে আপনারা যদি এসএসডব্লিউ বা অন্যান্য ক্যাটাগরির সাথে, বিএমইটির সাথে যদি সম্পৃক্ত করেন, কতটা টিটিসিতে আমাদের এই জাপানি ল্যাঙ্গুয়েজটা বর্তমানে শেখানো হচ্ছে। সেমিনারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাঝে সমন্বয়হীনতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তুলে ধরেন জাপানের শ্রমবাজারের সম্ভাবনা। ওদের যে ডিমান্ডটা আছে, এই ডিমান্ডটা সাপ্লাই করার মতো আমাদের চেয়ে বেশি পটেনশিয়াল আর কোনো দেশের নাই।
এটা যদি এখন আমরা এই ডিমান্ডটাকে আমরা সাপ্লাই না করতে পারি তাহলে এটা এন্টায়ারলি আমাদের ব্যর্থতা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসিফ নজরুল জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে জাপানে দক্ষ জনবল পাঠাবে বাংলাদেশ। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নিবে। আমাদের এখানে যারা অভিবাসনে কাজ করে তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে। আমার মূল সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী, আমার মূল সমস্যা হচ্ছে হিউজ আননেসেসারি একটা হিউজ ডিমান্ড যে আমার বিদেশে চাকরি পাইতেই হবে। কেন পাইতেই হবে? আপনি যদি ওখানে 10 লক্ষ টাকা খরচ করে যেয়ে রাস্তা রাস্তা কান্নাকাটি করেন, তার চেয়ে 10 লক্ষ টাকা দিয়ে আপনি দেশে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হন না কেন? আগামী 5 বছরে জাপানে বিভিন্ন খাতে 1 লাখের বেশি কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর টিকাটুকলি কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 7:25 ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল 7টার দিকে তাদের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা ভোর 5টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত এর খবর নিয়ে কিছু জানা যায়নি। আগুন আমরা 7টার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট আরো কিছু সময় লাগবে, আমরা পর্যবেক্ষণে রাখবো। যদিও এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু, সেজন্য আমাদের এটা একটু দেখতে হবে, একটু সময় লাগবে। আর আরেকটা বিষয় হলো, এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল, যেটা কেমিক্যালের প্রথম শর্ত কেমিক্যালের ব্যবসার MSDS থাকতে হবে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, যেটা দেখে আমরা কনফার্ম করব যে এখানে এই ধরনের কেমিক্যাল আছে, এটাতে কি হ্যাজার্ড আছে, কি ব্যবহার করলে আগুন নিভবে, সকল কিছু লেখা থাকে। বাট এই MSDS এর কোনো চিহ্ন আমরা এখানে পাই না। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দীর্ঘ 6 বছর পর অবশেষে প্রাণ ফিরে পেল বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন প্রকল্প। এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ হয়েছে 1920 কোটি টাকা। এতে করে বগুড়া সিরাজগঞ্জ সহ গোটা উত্তরাঞ্চলের মানুষের মাঝে জেগেছে নতুন আশার আলো। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, আর জানাচ্ছেন জাহিদুল আলম। 2018 সালের 30 অক্টোবর একনেক সভায় অনুমোদন করা হয় বগুড়া সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প। বাংলাদেশ সরকার ও ভারতীয় ঋণের অর্থায়নে বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন স্থবির ছিল এই প্রকল্পটি। তবে সম্প্রতি জমি অধিগ্রহণের অর্থ ছাড় দেয়ায় শুরু হয়েছে মাঠ পর্যায়ের কাজ। বগুড়া অংশে 480 একর এবং সিরাজগঞ্জ অংশে 420 একর জমি অধিগ্রহণে এরই মধ্যে জমির মালিকদের দেয়া হয়েছে নোটিশ। 3 থেকে 4 ঘন্টা সময় সেভ হবে, দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে লাভবান হবে। এটা সরকার নতুনভাবে ভূমি অধিগ্রহণের জন্য প্রজ্ঞাপন করছে, ওই হিসাবে আমাদের সময় প্রায় 4 ঘন্টা কমে যাবে। সার্ভিসটা দ্রুততম সময়ে চালু হয়, আমরা একে তো ভোগান্তির হাত থেকে বাঁচব, অর্থনৈতিকভাবে লাভবান হব। এই প্রকল্প বাস্তবায়ন হলে বগুড়া থেকে ঢাকা যেতে ঘুরতে হবে না সান্তাহার, নাটোর, পাবনা, ঈশ্বরদী। এতে করে সময় যেমন বাঁচবে, তেমনি কমবে 115 কিলোমিটার দূরত্ব। সারাদিনে রেল কর্তৃপক্ষ 8 জোড়া ট্রেনও চালায়, দিনে আপ ডাউন করে। আমার মনে হয় মানুষ আর বাসে যাবে না, মানুষ রেলমুখী হয়ে যাবে 100%। জেলা প্রশাসন জানায়, নতুন উন্নয়ন সহযোগী পাওয়ার পরই মূল নির্মাণ কাজ শুরু করা হবে। ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের কাজ এগিয়ে গেছে, টেন্ডার ডকুমেন্টস হতে তৈরি করা হয়ে গেছে, শুধু হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনারটা রেডি হলেই তারপর তারা ইয়েতে যেতে পারবে। প্রকল্পটির আওতায় বগুড়া ও সিরাজগঞ্জ অংশে 1টি করে রেল জংশন এবং 7টি স্টেশন নির্মাণ করা হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের মধ্যে চলমান বিরোধ চরমে পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পাল্টাপাল্টি হুমকিও দিচ্ছেন তারা। ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেন, ভর্তুকি বন্ধ করে দেয়া হলে টেসলার ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আমেরিকার ইতিহাসে এর আগে কেউ মাস্কের মতো এত ভর্তুকি পায়নি। এর আগে ট্রাম্পের তীব্র সমালোচনা করে এক্স পোস্টে মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল এর তীব্র বিরোধিতা করে এটিকে উন্মাদ ও লজ্জাজনক বলে উল্লেখ করেন ইলন মাস্ক। জানান, এই বিল পাস হলে কালই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করবেন তিনি। এবার খেলার খবর। নতুন অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। চাপ নয়, মুক্ত স্বাধীন খেলার নির্দেশনা টিম ম্যানেজমেন্টের। তাই মাঠের লড়াইয়ে এগিয়ে থাকা লঙ্কানদের হারাতে মরিয়া টাইগার বাহিনী। স্বাগতিকরাও চাইছে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ইয়াঙ্গুনে স্বাগতিকদের হারাতে পারলে 2026 এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে বাটলার শিষ্যদের। তবে হারলে বিদায়ের ঘণ্টা বাজতে পারে। আর ড্র করলেও টিকে থাকবে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন। প্রথম ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের পারলে হাওয়া লাগিয়েছে লাল সবুজ দলের প্রতিনিধিরা। যদিও মিয়ানমার র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে, ফিফার তালিকায় তারা 55 নম্বরে আর বাংলাদেশ 128-এ। বাংলাদেশ সময় বেলা 3:30টায় ইয়াঙ্গুনের থুইন্না স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিল ট্রাইব্যুনাল। গাইবান্ধার আওয়ামী লীগ নেতা বুলবুলের 2 মাসের সাজা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এনসিপির পদযাত্রা কুড়িগ্রামে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সংস্কার ও নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি করে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে, অভিযোগ বিএনপির। জুলাইয়ের মাঝামাঝি ঐক্যমত্য পৌঁছানোর আশা কমিশনের। ব্যাংকগুলোর দুর্বল দশায় আমানতকারীদের টাকা ফেরত দেয়া নিয়ে সংশয়ে অর্থ উপদেষ্টা। ফেব্রুয়ারির মধ্যেই আর্থিক খাতের মৌলিক সংস্কার করার আশ্বাস। এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং করবে নৌবাহিনী। 6 মাস পর পরিচালনা করবে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, জানালেন উপদেষ্টা সাকওয়াত হোসেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।